বিমল আনন্দে জাগরে, বিমল আনন্দে জাগরে, মগন সুধা সাগরে, বিমল আনন্দে জাগরে, হৃদয় উদয়া চলে দেখো চাহি, হৃদয় উদয়া চলে দেখো চাহি, প্রথম পরম জ্যোতি রাগরে, বিমল আনন্দে জাগরে, বিমল আনন্দে জাগরে। স্বামীজির কি দৃষ্টিভঙ্গি দেখুন এই মানে ব্রিটিশদের সম্বন্ধে, মানে স্বামীজি একদম মানে কী বলবো অকপট আর সিংহের মতন ব্যাপার, মানে সারা দুনিয়াকে ভয় পায় না, সারা দুনিয়াকে ভয় পায় না, বুঝতে পারছেন? তো সেইভাবে কমেন্ট করেছেন, ব্রিটিশদের সম্বন্ধে কমেন্ট করেছেন ওখানে সোজাসুজি। জাহাজের মালটামালে অনেকেই মাথা ধরে উঠেছে, জাহাজের মালটামালে জাহাজের দুলুনিতে। টুলটুল বলে একটি ছোট মেয়ে বাপের সঙ্গে যাচ্ছে, তার মা নেই। আহারে, টুলটুল বলে টুটুল বলে একটি মেয়ে বাপের সঙ্গে যাচ্ছে, তার মা নেই। আমাদের নিবেদিতা টুটুলের ভোগেশের ছেলে মেয়েদের মা হয়ে বসেছে। নিবেদিতার সঙ্গে আছে। আমাদের নিবেদিতা টুটুলের ও ভোগেশের ছেলেমেয়েদের মা হয়ে বসেছে। টুটুল বাপের কাছে মাইশরে মানুষ হয়েছে, বাপ প্ল্যান্টার। টুটুলকে জিজ্ঞাসা করলাম, টুটুল কেমন আছো? টুটুল বলে, এ বাংলাটা ভালো নয়, বড্ড দোলে। টুটুলের দাওয়াটা ওটাও বাংলা আর কি, বাংলাদেশ। বলছি এই বাংলাটা ভালো নয়, বড্ড দোলে আর আমার অসুখ করে। টুটুলের কাছে ঘর দোর সবই বাংলা। ভোগেশের একটি এঁড়ে লাগা ছেলের বড় অযত্ন, বেচারা সারাদিন ডেকের ওপর কাঠের ওপর গড়িয়ে বেড়াচ্ছে। বুড়ো ক্যাপ্টেন মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে এসে তাকে চামচে করে শুরুয়া খাইয়ে যায়, শুরুয়া মদ খাইয়ে যায়, আর তার পাটি দেখিয়ে বলে, কি রোগা ছেলে, কি অযত্ন দেখো তো। শুরুয়া মানে চামচে করে একটু মদ খাইয়ে দেয়। আমি এইটা কি বলছেন, আমি এই এতে ছিলাম, কি বলে, গুজরাটে ছিলাম। সেখানে চিফ মার্কেটিং ম্যানেজার ছিলেন মিস্টার দত্ত, তো বাঙালি। ওই দত্ত আর রায় বলে একজন ছিলেন, তিনি ছিলেন বোধহয় এতে একটা ডিপার্টমেন্টের হেড, মিস্টার রায়। তো আমাকে দত্ত মাঝে মাঝে মিস্টার দত্ত আমাকে মাঝে মাঝে মানে ইনভাইট করতেন, বাড়িতে ডাকতেন আর কি। আমি একলাই ছিলাম তো তখন গুজরাটে, বিদ্যানগরে ছিলাম, এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে, টাটার তরফ থেকে। তো সেখানে দত্তকে দেখেছি, সে তার ছোট্ট মেয়ে হামাগুড়ি দিচ্ছে, তাকে চামচে করে কী বলে হুইস্কি খাইয়ে দিচ্ছে। এবার একটু পর সে ঢুলঢুল করেছে, চোখ পোক বুঝে, তখন বাপ হাসছে। মানে কি কি জানি না বাবা, এদের সব কি ব্যাপার। আজকের কথা নয়, এটা 1970 সালের কথা, 70 সাল 30-50 বছর আগের কথা।
তাহলে আর ক্যাপ্টেন চামচে করে মদ খাওয়াবেন, ও তো নিজের জাত, ওরা বোগেশের মেয়ে। আচ্ছা, অনেক অনেকে অনন্ত সুখ চায়, সুখ অনন্ত হলে দুঃখ অনন্ত হতো, তার কি? তাহলে কি আর আমরা এডেন পৌঁছতুম? বাকি সুখ আর দুঃখ কিছুই অনন্ত, অর্থাৎ কিছুই অনন্ত, অর্থাৎ সিঙ্গলি ব্রহ্ম স্বামী প্রভৃতিতে বলে হিনজান। না, ও বাবা, কিছুই অন্ত নয়। তাই 6 দিনের পর 14 দিন করে দিনরাত বিষম ঝড় বাদলের মধ্যে দিয়েও শেষটা এডেনে পৌঁছে গেলাম। কলম্বো থেকে যত এগোনো যায় ততই ঝড় বাড়ে, ততই আকাশ পুকুর, ততই বৃষ্টি। আচ্ছা, একটুখানি বাদ হয়ে গেছে। 28শে জুন প্রাতঃকালে সকাল জাহাজ কলম্বো ছাড়ল। এবার ভরা মনসুনের মধ্যে দিয়ে গমন। জাহাজ যত এগিয়ে যাচ্ছে ঝড় ততই বাড়ছে, ততই বিকট নিনাদ করছে উৎশ্রান্ত বৃষ্টি, উভশ্রান্ত বৃষ্টি। প্রকাণ্ড ঢেউ গর্জে গর্জে জাহাজের বসে পড়ছে, ডেকের উপর তীক্ষ্ণতায়। খাবার টেবিলের ওপর আড়ে লম্বায় কাঠ দিয়ে চৌকো খুবড়ি করে দিয়েছে, তার নাম ফিডল। তার উপর দিয়ে খাবারগুলো লাফিয়ে উঠছে। জাহাজ ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করছে, যেন ভেঙে চুরমার হয়ে যায়। ক্যাপ্টেন বলছেন, তাই তো, এখানকার মনসুনটা যে ভারী বিটকেল দেখছি। ক্যাপ্টেন বেশ লোক, চীন ও ভারতবর্ষের নিকটবর্তী সমুদ্র অনেকদিন কাটিয়েছে। আমোদের লোক, আষাঢ়ে গল্প করতে ভারী মজবুত ক্যাপ্টেন। কত রকম বোম্বেটের গল্প। চীনে কুলি জাহাজের অফিসারদের মেরে ফেলে, কেমন করে জাহাজ শুদ্ধ লুটে নিয়ে পালাতো, এইরকম সব বৃহৎ গল্প করছে। চীনে কুলি জাহাজের অফিসারদের মেরে ফেলে কেমন করে জাহাজ শুধু লুট করে নিয়ে পালাতো, এইরকম সব বৃহৎ গল্প করছেন। আর কি করা যায়, লেখাপড়া দুলুনির চোটে এই 6 দিনের পর 14 দিন ধরে দিনরাত বিষম ঝড় বাদলের মধ্যে দিয়েও শেষটা এই জন্য পৌঁছে গেলাম। কলম্বো থেকে যত এগোনো যায় ততই ঝড় বাড়ে, আকাশ পুকুর, ততই বৃষ্টি, ততই বাতাসের জোর, ততই ঢেউ। সেই বাতাসের ঢেউ কি জাহাজ চলে? জাহাজের গতি অর্ধেক হয়ে গেল। সকোত্রা দ্বীপের কাছাকাছি গিয়ে বেজায় বাড়ল। ক্যাপ্টেন বললেন, এইখানটা মনসুনের কেন্দ্র, এটা পেরোতে পারলেই ক্রমে ঠান্ডা সমুদ্র। তাই হলো, এই দুঃস্বপ্নও কাটল। 8ই সন্ধ্যাকালে এডেন। কাউকে নামতে দেবে না, কালা গোড়া মানে না, কোনো জিনিস ওঠাতে দেবে না, দেখবার জিনিসও বড় নেই এডেনে। কেবল ধুধু বালি, রাজপুতানার ভাব, বৃক্ষহীন তৃণহীন পাহাড়। দেখুন, সব দেশের জায়গার আপনি বর্ণনা পেয়ে যাচ্ছেন। এত সুন্দর বর্ণনা আপনি ইতিহাস পড়লে পাবেন না। বৃক্ষহীন তৃণহীন পাহাড়, পাহাড়ের ভেতরে কেল্লা, উপরে পল্টনের ব্যারাক, সামনে অর্ধচন্দ্রাকৃতি হোটেল, আর দোকানগুলি জাহাজ থেকে দেখা যাচ্ছে। অনেকগুলি জাহাজ দাঁড়িয়ে, একখানি ইংরেজি যুদ্ধজাহাজ, একখানি জার্মান এলো, বাকিগুলি মালের বা যাত্রীর জাহাজ। গেলবারে এডেন দেখা গেছে। পাহাড়ের পেছনে দিশি পল্টনের ছাউনি, বাজার। সেখান থেকে মাইল কত গিয়ে পাহাড়ের গায়ে বড় বড় গবর। আগের বারে যখন আমেরিকা থেকে ফিরে তখন এডেন দেখেছেন, বা যাওয়ার সময় বড় বড় গবর তৈরি করা, তাতে বৃষ্টির জল জমে। পূর্বে ওই জলই ছিল ভরসা, এখন যন্ত্রযোগে সমুদ্রের জল বাষ্প করে আবার জমিয়ে পরিষ্কার জল হচ্ছে। তা কিন্তু খুব মাগি মানে খুব কস্টলি। এডেন ভারতবর্ষের একটি শহর যেন। দিশি ফৌজ, দিশি লোক অনেক, পার্সি দোকানদার, সিন্ধি ব্যাপারী অনেক। এই এডেনে বড় প্রাচীন স্থান। রোমান বাদশাহ কনস্টান্টাইন এখানে একদল পাদ্রী খ্রিস্টান ধর্মপ্রচার করেন। পরে আরবেরা সে খ্রিস্টানদের মেরে ফেলে। তাতে রোমি সুলতান প্রাচীন খ্রিস্টান হাবশি দেশের বাদশাকে তাদের ছাড়ে দিয়ে অনুরোধ করেন। হাবশি ফৌজ পাঠিয়ে এডেনের আরবদের খুব সাজা দেন। পরে এডেন ইরানের সমাধি বাদশাদের হাতে যায়। তারাই নাকি প্রথমে জলের জন্য ওই সকল গহ্বর খোদান। তারপর মুসলমান ধর্মের অভ্যুদয়ের পর এডেন আরবদের হাতে যায়। কতকাল পরে পর্তুগিজ সেনাপতি ওই স্থান দখল করে বৃথা উদ্যম করেন দখল করতে।
পরে তুরস্কের সুলতান ওই স্থানকে পর্তুগিজদের ভারত মহাসাগর হতে তাড়াবার জন্য দরিয়ায় জাহাজ ও বন্দর করেন। কিরম সব ইতিহাস বলে যাচ্ছেন সামনে। আবার উহা নিকটবর্তী আরব মালিকদের অধিকারে যায়। পরে ইংরেজরা ক্রয় করে বর্তমান এডেন করেছেন। এখন প্রত্যেক শক্তিমান জাতির যুদ্ধপথ নিশ্চয় পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে, কোথায় কি গোলযোগ হচ্ছে তাতেই সকলের দু কথা কইতে চায়, নিজেদের প্রাধান্য স্বার্থ বাণিজ্য রক্ষা করতে চায়। কাজেই মাঝে মাঝে কয়লার দরকার, পরের জায়গায় কয়লা নেওয়া যুদ্ধকালে চলবে না বলে আপন আপন কয়লা নেওয়ার স্থান করতে চায়। ভালোগুলি ইংরেজ তো নিয়ে বসে আছে, তারপর ফ্রান্স, তারপর যে যথায় পায় কিনে খোসামত করে এক একটা জায়গা করেছে এবং করছে। সুয়েজ খাল হচ্ছে এখন ইউরোপ আসিয়ার যোগস্থান, সেটা ফরাসিদের হাতে। কাজেই ইংরেজ এডেনে খুব চেপে বসেছে, আর অন্যান্য জাতেরও রেড সির ধারে এক একটা জায়গা করেছে। কখনো এই জায়গা নিয়ে উল্টো উৎপাত হয়ে বসে। 700 বছরের পদদলিত ইতালি কত কষ্টে পায়ের পর খাড়া হয়ে ভাবলে কি হলুম রে, এখন দিগ্বিজয় করতে হবে। ইউরোপের এক টুকরো জমি নেবার জন্যে সকলে মিলে তাকে মারবে। আসিয়ার বড় বাঘা ভাল্কো, ইংরেজ, রুশ, ফ্রেঞ্চ, ডচ এরা আর কিছু কি রেখেছে? এখন বাকি আছে 2-4 টুকরো আফ্রিকার। ইতালি সেই দিকে চলল। প্রথমে উত্তর আফ্রিকার চেষ্টা করলো, সেটায় ফ্রান্সের তাড়া খেয়ে পালিয়ে এলো। তারপর ইংরেজরা রেড সির ধারে একটা জমি দান করলে মতলব সেই কেন্দ্র হতে ইতালি হাবশি রাজ্য উৎখাত করেন। ইতালিও সৈন্য সামন্ত নিয়ে এগুলেন, কিন্তু হাবশি বাদশাহ মেলেনিক এমনি গৌবেরেন দিলেন যে এখন ইতালির আফ্রিকা ছেড়ে প্রাণ বাঁচানো দায় হয়েছে। আবার রুশের খ্রিস্টানি ও হাবশির খ্রিস্টানি নাকি এক রকমের, তাই রুশের বাদশাহ ভেতরে হাবশিদের সহায়। মানে যারা ইতিহাসের ছাত্রছাত্রী না, তারা একদম প্রাণ ভরে স্বামীজির বই পড়তে পারবেন, এইসব প্রতিবেদন শুনতে পারবেন। কী এনজয় করবেন তারা, ইতিহাসের যারা একটু ইন্টারেস্টেড।